আমার বাবা একটা বিজনেসের স্টার্ট করেছিলেন, সেটা হলো সিএসি জুতো। কিন্তু সেই জুতোর যারা বাবাকে বিজনেসটা দিয়েছিল বা যে কোম্পানির লোক, ওরা কিছু বাবার সঙ্গে উল্টো পাল্টা করে। নমস্কার সবাইকে, আমি খুশবু রয় ভয়েস 24 এর পক্ষ থেকে আজকে আমাদের এই পডকাস্ট সেশনে আপনাদেরকে মেলাতে যাচ্ছি আমাদের বরাক ভ্যালির একজন প্রমিনেন্ট বিজনেস পার্সোনালিটি মাননীয় বিবেক পোদ্দারের সঙ্গে। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আমাদের অডিয়েন্সদের জন্য একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দেন। নমস্কার সবাই, আমি আজকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামে আমাকে ডাকার জন্য। আজকের দিনে যে কাজ, স্কিল ডেভেলপমেন্টের যে কাজ এই অর্গানাইজেশনে চলছে IIIT তে, সেটা সত্যি প্রশংসনীয়। এবং আজকের দিনে আমরা জানি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দিন রাত পরিশ্রমে ইউথ ডেভেলপমেন্টের জন্য সরকার খুব দিন রাত যে কাজ চালিয়ে যাচ্ছে, তার বড় এক্সাম্পল আমরা কদিন আগে দেখেছি চিফ মিনিস্টার AAA প্রোগ্রাম, যেখানে 2 লাখ টাকা করে ছেলে মেয়েদেরকে দেওয়া হয়েছে নতুন কিছু বিজনেস, নতুন কিছু এন্টারপ্রেনারশিপ করার জন্য। আমি মনে করি যে IIIT যে প্রচেষ্টা, সেটাও ওই ডাইরেকশনে এবং বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাব যদি এই প্রচেষ্টাটা আমরা ঠিক মতো চালাই। স্যার, আমরা জানতে চাইবো আপনার বিজনেস যে জার্নি ছিল এটা কিভাবে স্টার্ট হলো? আমার বিজনেস জার্নি স্টার্ট হয়েছিল যখন আমি সিএ পড়তে গেছিলাম কলকাতায়। তখন হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে যান, তখন আমি সিএ ফাইনালের একটা গ্রুপ বাকি ছিল, সেই গ্রুপটা দেওয়ার জন্য যখন আমি প্রিপেয়ার করছিলাম, তখন এসে আমি এখানে প্রথম বিজনেস শুরু করি। এবং সর্বপ্রথম আমি আমার বাবা একটা বিজনেসের স্টার্ট করেছিলেন, সেটা হলো সিএসি জুতো। কিন্তু সেই জুতোর যারা বাবাকে বিজনেসটা দিয়েছিল বা যে কোম্পানির লোক, ওরা কিছু বাবার সঙ্গে উল্টো পাল্টা করে এবং এমন কিছু সাইজের জুতো, এমন কিছু জুতো দিয়ে দেয় যেগুলো কোনো বিক্রি হচ্ছিল না। তো প্রায় 2 লাখ টাকা 2.5 লাখ টাকার জুতো আমাদের ব্লক হয়ে যায়। এবং সেটাকে একটা ডিসিশন নিয়ে যখন আমি দেখি যে সেটার আর কোনো রাস্তা নেই, তখন 80,000 টাকায় এই পুরো জুতো আমি অপশন করে দিয়েছিলাম। আর তখন ব্যাংকে লোন ছিল 2.5 লক্ষ টাকা, হাতে ছিল 80,000 টাকা ক্যাশ, আর আমার বাড়ির ফিক্সড ডিপোজিট যাই ছিল আমাদের পরিবারের সবকিছু মর্টগেজ ছিল। ওইখান থেকে শুরু হয় আমার বিজনেসের যাত্রা। এবং এই যাত্রাতে আমি অনেক রকম কাজ করেছি, মোটর রিওয়াইন্ডিং করেছি, ইলেকট্রোড বিক্রি করেছি, তেলের কোম্পানির সঙ্গে ডিলারশিপ করেছি, ছোটখাটো কন্ট্রাক্টরি করেছি, এসি রিপেয়ারিং করেছি। বলতে গেলে হয়তো 50-60 রকমের আলাদা আলাদা ভাবে নানান সময় নানান কাজ করেছি। ইঞ্জিনের ডিলারশিপ ছিল, 5টা ইঞ্জিন বিক্রি করেছি। প্রিমিয়ার ইরিগেশনের ডিলারশিপ ছিল, সেটারও কাজ করেছি। তো অনেক লম্বা লিস্ট। কিন্তু ওই একটাই ছিল মাথায়, যে নিজের উপর বিশ্বাস, আর একটা স্বপ্ন ছিল যে কিছু একটা করব এবং নিজের পরিবারকে খালি নয়। আমি যখন 9-10-এ পড়ি, তখন আমার একজন টিচার ছিলেন শিলংয়ে, ওনার নাম ছিল নন্দী স্যার। উনি সবসময় আমাকে বলতেন যে সবাই তো কিছু না কিছু করবে, তুই নিজের জন্য না, তুই মানুষের জন্য চিন্তা করিস। হয়তো এটাই আমাকে মোটিভেশনের একটা বড় ছিল। আমার বাবা পুরো জীবন চাকরি করেছেন, সেটা হয়তো দেখে আমার চাকরির দিকে কোনোদিন মন ছিল না। আর আমার ওই নন্দী স্যারের যে কথা, সেটা হয়তো আমাকে সঠিক টাইমে মোটিভেট করেছিল যে না, খালি নিজের জন্য চাকরি নয়, আমি হয়তো বিজনেস করে একটা এমন কিছু করার দরকার যেখানে আমার কমিউনিটিও কিছু না কিছু বেনিফিট পাবে। সেই স্বপ্ন মা বাবার আশীর্বাদে, স্যারদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আজকে হয়তো কিছুটা সাকার হয়েছে। সামনের দিকে অনেক কাজ রয়েছে। মানে আপনি অনেক ফিল্ডে টেস্ট নিয়ে এখন এখানে পৌঁছেছেন। একদম একদম। দিস ইজ স্টার্টিং ফেজে সবচেয়ে বেশি স্ট্রাগল আপনি কোন ফিল্ডে করতে হয়েছে? বিজনেসে প্রথম অনেক বছর অনেক কঠোর পরিশ্রম, এবং ফেলিয়ারটাও বিজনেসের একটা পার্ট। বিজনেস আরম্ভ করে মানে এটা না যে আমি প্রত্যেকটা যেটা কাজ করবো এটাই সাকসেসফুল হবে। ঠিক যেরকম মানুষ রোজ দিন যখন 365 দিন একরকম যায় না, কোনোদিন ভালো যায়, কোনোদিন খারাপ যায়, ব্যবসাতেও সেরকম অনেক কঠোর পরিশ্রম করতে হয়। এবং অনেক সময় একটা এমন সিচুয়েশনের সামনে
দাঁড়িয়ে সিচুয়েশনটাকে মেনে নিয়ে নিজের রাস্তা বের করতে হয়। আমার জীবনে এরকমও দিন গেছে যখন আজকে আমি দেখেছি যে আমার ব্যাংক থেকে যে টাকা দেওয়া ছিল সেটা দেওয়ার মতো আমার কাছে বিজনেস হচ্ছিল না, বা আমার আয় থেকে আমার ব্যয়ের রাস্তাটা বেশি হয়ে যাচ্ছে। এরকম কঠিন পরিস্থিতি আমার জীবনে দাঁড়িয়েছে যে আমি দাঁড়িয়ে ভাবতাম যে আমি কি করে সেটাকে মোকাবিলা করব, এবং আমি সবসময় ভগবানকে ডাকতাম, ঠাকুর তুমি আমাকে একটা রাস্তা দেখাও। আর পরিশ্রম দিন রাত, সকাল 4টা থেকে 5টা থেকে আমি কাজ শুরু করতাম, আর রাত্রে 10টা 11টা অবধি আমি কাজ করতাম। একটা নিজের মোটরসাইকেল ছিল বাবার দেওয়া, ওই মোটরসাইকেল নিয়ে আমি আমার বিজনেস লাইফ শুরু করেছি। এবং দিনে 200-250 কিলোমিটার বাইক চালানো আমার জন্য এমন কোনো ডিফিকাল্ট কাজ ছিল না, সেটা আমি চালাতাম, কারণ অনেক চা বাগানে আমাকে যেতে হতো কাজের জন্য। 200-250 কিলোমিটার পার ডে চালিয়ে আবার নেক্সট ডে এর জন্য সেম কাজ করার জন্য আমার কাছে কোনো টায়ার্ডনেস লাগতো না, কারণ আমার মাথার মধ্যে একটাই ছিল যে আমার সংসার, আমার পরিবার, আমার মা বাবা। তখন আমি বিয়ে করিনি। আমার মা বাবাকে কিভাবে আমি দেখে রাখতে পারি, কিভাবে ওদের সুবিধা আমি, কারণ আমার মা বাবা আমাকে পড়াশোনা করিয়েছে, বড় করেছেন, সব রকম সুবিধা দিয়েছেন, ওদের জন্য কোনো অসুবিধা না হয় সেটার জন্য আমার পরিশ্রম ছিল। এবং তার সঙ্গে মা বাবার আশীর্বাদে একটা সঠিক চিন্তাধারাও ছিল যে মানুষকে ঠগাবো না, যেটাই ব্যবসা করব সেটা মাথা উঁচু করে করব, সরকারের যেটা নিয়মিত ট্যাক্স সেটা দেব, মানুষের যেটা টাকা আমাকে যতটা দিচ্ছে তার বিনিময়ে মানুষ যেন প্রপার সার্ভিস পায়, সেটা আমি সবসময় চেষ্টা করেছি। এবং ঠাকুরের আশীর্বাদে হয়তো আজকের দিনে সেটা কিছুটা রেজাল্ট আমি এনজয় করছি, ভোগ করছি। তো আমার নেক্সট কোশ্চেন এটাই ছিল কি, আমরা জানি বরাকভ্যালি একটা ছোট একটা জায়গা, এখানে আপনি বিজনেস খোলার আপনি আইডিয়া পেলেন, তে আপনার উপরে আপনার ফ্যামিলিরও রেসপন্সিবিলিটি ছিল, আপনি অত স্ট্রেস ম্যানেজমেন্ট কিরকম করলেন? অত রিস্কি একটা বিজনেস, অনেক রিস্কি জিনিস যেটাতে ফাইন্যান্সিয়াল রিস্ক সব থেকে বেশি থাকে। তো আপনি ওই স্ট্রেস ম্যানেজমেন্ট, একবারে সব রেসপন্সিবিলিটি নেওয়ার কোনোদিন আপনার মনে আসেনি কি আপনিও কর্পোরেট জয়েন করে নেবে ওগুলা সব বিজনেস ছেড়ে? আমার সবচেয়ে বড় কথা হলো যে আমার বিজনেসটা খালি বরাকভ্যালিতে নয়, আমরা জেসিবির ডিলার পুরো মেঘালয়, ত্রিপুরা, বরাকভ্যালি, এনসি হিল, আর টয়োটাতেও আমরা আজকের দিনে ত্রিপুরা আর বরাকভ্যালি, এনসি হিলের ডিলার। তো আমাদের অফিস রয়েছে সব জায়গাতেই, স্টাফ রয়েছে সব জায়গাতেই, প্রায় 500 লোক আমাদের কোম্পানির সঙ্গে ডাইরেক্টলি আমাদের প্যানেলে আছে, এবং ইনডাইরেক্টলি ওদের পরিবার, বা ইনডাইরেক্টলি যদি ধরি তো 2500-3000 লোক আমাদের সঙ্গে জড়িত আছে। যে জিনিসটা মানুষ ভালোবাসে, হৃদয় থেকে করে, সেই জিনিসটা করতে গেলে কোনো সময় মানুষের টায়ার্ডনেস হয় না। আমি বিজনেসটাকে আমার হৃদয় থেকে করেছি, আমার মন থেকে করেছি। আমার প্রচেষ্টা ছিল যে আমি একটা ভালো কিছু করব, এবং আমি তার জন্য কোনোদিন টায়ার্ড ফিল করিনি। আমাকে মনে হয়নি না কষ্ট আছে, কি আছে, কালকে কি হবে। আমি ভাবতাম যে আমি যে অপরচুনিটি পেয়েছি করার জন্য সেটাই বড় কথা। ঠাকুর যে আমাকে অপরচুনিটি দিয়েছে সেটাই আমি মনে করতাম ঠাকুরের একটা বহুত বড় আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ। আর কাজ করতে বা টায়ার্ডনেস কি জিনিস সেটা আমি কোনোদিন আমার নিয়েতে বুঝিনি। যেটাই কাজ হোক, যত রাত্রি হোক, যত সকালে হোক, সেটাকে অ্যাটেন্ড করা, আর টাইমলি অ্যাটেন্ড করা, সেটাকে আমি সব সময় প্রায়োরিটি দিয়েছি। এবং আমি মনে করি যে মানুষ যদি ওর একটা ভিশন থাকে, ছেলে মেয়েদের যদি ভিশনটা, একটা প্রপার ভিশন প্রথম থেকে ঠিক থাকে, আর পরিশ্রম এবং সঙ্গে একটা ভালো চিন্তাধারা, একটা ভালো ক্যারেক্টার, একটা ভালো গ্রুপ অফ ফ্রেন্ডস সার্কেল, সেটা যদি ঠিক থাকে, তবে লাইফে কোনো না কোনো জায়গায় ভগবান এমনি পৌঁছে দেবে। ছেলেমেয়েদের জন্য এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ইউ শুড হ্যাভ এ ভিশন, সঙ্গে তোমাকে পরিশ্রম করতে হবে, আর তোমার ক্যারেক্টার, তোমার চিন্তাধারা, মানুষের প্রতি, তোমার কাস্টমার তোমাকে টাকা দেয়, কাস্টমারের প্রতি তোমার একটা সঠিক চিন্তাধারা থাকতে হবে। এটা যদি সব ঠিক রাখা যায় তবে কোনো না কোনো ভাবে মানুষ সাকসেসফুল হয় আমি মনে করি। স্যার, আপনার মধ্যে বরাকভ্যালিতে বিজনেস করার মেইন চ্যালেঞ্জেস? বরাকভ্যালি বিজনেসের চ্যালেঞ্জ যেটা, আমরা দেখো নর্থ ইস্টে যারাই বিজনেস করি ওদের একটা বড় প্রবলেম থাকে লজিস্টিক।
আসা যাওয়া, জিনিস আনা, জিনিস নিয়ে যাওয়া, ফ্লাডের সময় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, সেটা একটা বড় মানে চ্যালেঞ্জ থাকে, কারণ বাইরে থেকে সবকিছু আসে, চাই জেসিবি হোক, টয়োটাই হোক, সব বাইরে থেকে আসে। রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে সেটার একটা কস্ট থাকে, কারণ আমরা প্রত্যেকটা জিনিস যখন কিনি কোম্পানিকে অ্যাডভান্স পেমেন্ট করি, তখন ওইটা আসার সময় রাস্তা যদি 20 দিন এক্সট্রা থাকে, তবে একটা গাড়ির ভ্যালু যদি 1 কোটি টাকা হয়, তো 1 কোটি টাকার উপরে আমাকে ইন্টারেস্ট দিয়ে যেতে হচ্ছে। তো এইগুলো চ্যালেঞ্জ বরাক ভ্যালিতে না, খালি নর্থ ইস্টের ম্যাক্সিমাম জায়গাতেই আছে। এবং আমরা দেখছি ধীরে ধীরে বিজেপি সরকার আসার পরে রাস্তাঘাট উন্নতি হচ্ছে, ডেভেলপমেন্ট খুব জোর কদমে চলছে, এবং আগামী 2-3 বছরের মধ্যে বোরাপানি থেকে শিলচরের বদরপুর অব্দি যে রাস্তা, তা প্রায় 2800 কোটি টাকা খরচা করে এই আগামী 14 তারিখই প্রধানমন্ত্রী ওপেনিং করছে। তো 3 বছরের মধ্যে সেই রাস্তাঘাটেরও আমরা একটা 4 লেন রোড দেখব, এবং আমাদের ইস্ট ওয়েস্ট করিডোরের রাস্তাটাও কমপ্লিশনের প্রসেসে, অল্প কাজ বাকি। তো ডেভেলপমেন্ট আগে যেরকম ছিল তার থেকে অনেক বেশি হয়েছে, এবং প্রবলেমস গুলো তার জন্য আগে থেকে অনেক কম। তা আজকে যে ইউথ আছে, ইয়াংস্টার্স আছে, ওদেরকে আপনি কি অ্যাডভাইস দিবেন? এন্টারপ্রেনারশিপ ইয়া জব, কোনটা ভালো বেশি অপশন? আমি তো নিজে এটা বিশ্বাস করি যে এন্টারপ্রেনারশিপ যে ওয়ে অফ লাইফ, তাতে নিজের কিছুটা স্বাধীনতা। আজকে আমি এখানে বসে ইন্টারভিউ দিচ্ছি, আমার অফিস তো চলছে, টয়োটা থেকে গাড়ি বিক্রি হচ্ছে, জেসিবি থেকে জেসিবি বিক্রি হচ্ছে, আর আমি বসে তোমাকে ইন্টারভিউ দিচ্ছি। সেটা আমি আজকে চাকরি করলে কিন্তু করতে পারতাম না। চাকরি করলে কিন্তু আমি আমার বসের এখানে বসে আমাকে কাজ করতে হতো। কিন্তু এই যে সুবিধা, সেই সুবিধাটা একটা বহুত বড় আশীর্বাদ। সেকেন্ডলি, চাকরি করে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ ইনকাম করা যায়, 2 লাখ 4 লাখ টাকা। 4 লাখ টাকাও চাকরিতে পাওয়া বহুত বড় কথা, কিন্তু বিজনেসে 4 লাখ 40 লাখ 4 কোটি বড় কথা না। 400 কোটি এরকম স্বপ্ন দেখা যায়। তো স্বপ্নটা যার যেরকম সেরকম কাজ করতে হবে। আমি সবাইকে এটাই বলবো যে নিজের মধ্যে সেই সাহস থাকা দরকার। মা বাবাকেও আমি বলবো যে ছেলে মেয়েদেরকে সেই আশীর্বাদ দেওয়া দরকার, করার জন্য রিস্ক নেওয়ার মতো ছোটবেলা থেকে মেন্টালিটি থাকে। ফেলিয়ার মানুষ ভয় পায় যে বিজনেস করতে গেলে ফেলিয়ার হতে পারে, এবং ফেলিয়ারটা ইজ দ্য ফার্স্ট স্টেপিং স্টোন অফ সাকসেস। একবার পড়ে যদি আমি ভাবি যে না আমাকে তো এখন ব্যাক করতে হবে, তবে লাইফে এগোনো যায় না। তো পড়া উঠে ঝেড়ে আবার নিজেকে দৌড়াবার জন্য প্রিপেয়ার করা, সেটা যদি মেন্টালিটি থাকে, সেটা যদি প্র্যাকটিস করা যায়, তবে লাইফে এন্টারপ্রেনারশিপ থেকে যে বেনিফিট পাওয়া যায় এবং যে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় যে না আমি আমার জন্য না, আমার সঙ্গে আরো 500টা পরিবারকে আমি সাপোর্ট করছি আমার বিজনেসের থ্রুতে, সেই স্যাটিসফ্যাকশনটা আমি মনে করি অনেক বড়। এন্টারপ্রেনারশিপ আমার জন্য সবার স্বপ্ন, সবার তো জানি না, কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই স্বপ্নই দেখা উচিত যে আমি কোনো না কোনো ভাবে এন্টারপ্রেনারশিপের মধ্যে নিজেকে যদি ইনভলভ করতে পারি। কারণ সরকার আজকের দিনে এই কাজের জন্য অনেক রকম সুবিধা দিয়েছে, যেটা আগে ছিল না কোনোদিন। আজকে আমি একটু আগেই বললাম আমার লেকচারে যে 2 লক্ষ টাকা করে সরকার সিএমটি বলে প্রোগ্রামে দিচ্ছে, তাতে কোনো মর্টগেজ নেই, তাতে কোনো ফিক্সড ডিপোজিট কোলেটারাল লাগছে না, কোনো সোনা মা বাবার সোনা নিয়ে দিতে লাগছে না। 2 লক্ষ টাকা সরকার দিচ্ছে সিএম ট্রিপল এ প্রোগ্রামে। 1 লক্ষ টাকা তার জীবনে ফেরত দিতে হবে না, আর 1 লক্ষ টাকা 5 বছর পরে ইন্টারেস্ট ফ্রি ফেরত দিতে হবে। তাও কেউ যদি ভালো করে কিছু কাজ করে সেটাও সরকার হয়তো ভবিষ্যতে কোনো রকম কনসিডার করতে পারে, হয়তো, আমি জানি না, হয়তো করতে পারে। কিন্তু এরকম সুবিধা আজকের দিনে সরকার দিচ্ছে, সেটা তো আমরা আমাদের সময় আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, কিন্তু আজকের দিনে এটা তো সঠিক রাস্তা আমাদের মুখ্যমন্ত্রী শুরু করেছেন সিএম ট্রিপল এ প্রোগ্রাম, এবং আগামীতে আমি মনে করি যদি ছেলেমেয়েরা সেটা সঠিক ব্যবহার করে, তবে অনেক উন্নতি আমরা এন্টারপ্রেনারশিপের দিকে দেখতে পারি। তার সঙ্গে রয়েছে ট্রিপল আইটি ইনস্টিটিউটের মতো ট্রেনিং, যেখানে ছেলেমেয়েদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে। তো ট্রেনিং কাম ইউটিলাইজেশন অফ দ্য ফান্ড, প্রপার ইউটিলাইজেশন, যদি দুটো মিলে একসঙ্গে কাজ হয়, তবে আমি মনে করি ছেলেমেয়েরা ভালো এন্টারপ্রেনারশিপের দিকে প্রগতি করতে পারে। এখন তো কংগ্রেসও খোলা হয়েছে প্রফেশনাল স্কিলসের জন্য। একদম একদম। সো এই জিনিসগুলোই কিন্তু সরকারের, এই যে খালি টাকা না, স্কিল ট্রেনিং ও দিচ্ছে সরকার, যে এই স্কিল ট্রেনিং ও তোমাকে দিলাম, টাকাও তোমাকে দিলাম, এবার ভাই তুমি তো এগিয়ে এসে কিছু করো, এটাই ধরে। স্যার লোকাল বিজনেস গুলোকে সাস্টেইন করতে গেলে কি মাইন্ডসেট দরকার?
দেখো, লোকাল বিজনেসের সাস্টেইন করতে হলে কম্পিটিশনের জন্য তৈরি হতে হবে। এটা ট্রু। আজকে অ্যামাজন থেকে যে বিজনেস হয়, ফ্লিপকার্ট থেকে যে বিজনেস হয়, সেটা কি বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হবে না। তো সেটাকে ফাইট করার জন্য আমি আমার মেকানিজম তৈরি করতে হবে। আমরা কোভিড এর সময় দেখেছি যে লোকাল যে স্টেশনারি দোকান, লোকাল যে মুদির দোকান, ওর কাছে মানুষ সবচেয়ে বেশি হেল্প নিয়েছে, ঠিক না? তো আজকে ওই যে আমাদের রিলেশনশিপটা, ওই যে আমাদের কাস্টমার কানেক্ট, সেটা কিন্তু অ্যামাজনের নেই। তো ওই আস্তে আস্তে আমাদেরকেও চিন্তা করতে হবে যে কিভাবে আমি আমার দোকান বা আমি আমার এস্টাবলিশমেন্টকে, কম্পিটিশনকে ফাইট করার জন্য আমাকে কি করতে হবে, কাস্টমারকে আমি কিভাবে ধরে রাখতে পারবো, আমি কি দেব যেটা অ্যামাজন দিতে পারে না। অ্যামাজন কিন্তু পার্সোনাল কন্টেন্ট দিতে পারে না, অ্যামাজন কিন্তু 1-to-1 রিচ করতে পারে না, ঠিক না? কিন্তু আমার দোকান কিন্তু কাস্টমারের সঙ্গে, যেটা পাড়ার দোকান, সেটা কিন্তু কাস্টমারের সঙ্গে 1-to-1 কন্ট্যাক্ট রাখার ক্ষমতা রাখে। অ্যামাজন থেকে মাল কিনতে হলে কয়েক ঘন্টা লাগবে, একটা পাড়ার দোকান থেকে মাল পেতে হলে 1 মিনিট লাগবে। সেই সার্ভিসটাকে আমাকে ভাবতে হবে যে ভাই, অ্যামাজন যদি 5 দিনে সার্ভিস দেয়, আমি কি 5 মিনিটে সার্ভিস দিতে পারবো? এইরকম ডিফারেন্স গুলো আজকে আমাদেরকে ভেবে ওইটার উপর কাজ করতে হবে। কারণ মানুষ আলটিমেটলি কমফোর্ট চায়। আলটিমেটলি কেন যায় অ্যামাজনে? দাম কম, দোকানে যেতে হচ্ছে না, বাড়িতে ডেলিভারি পাচ্ছে, এটা কম্পিটিটিভ প্রাইসে পাচ্ছে। সেটা যদি পাড়ার দোকান এই 3টে পয়েন্টের মধ্যে যদি 2টো পয়েন্টকে ওভারকাম করতে পারে, অনেক কাস্টমার হয়তো বাইরে না গিয়ে লোকাল প্রোডাক্ট পাবে। প্লাস সার্ভিস, কারণ বাইরে থেকে প্রোডাক্ট কিনলে সার্ভিস একটা ইস্যু সবসময় থাকে। লোকাল কিছু কিনতে পারলে, দাম সঠিক হলে মানুষ লোকাল জায়গা থেকে কিনবে, কারণ যেখানে সার্ভিসের দরকার সেখানে কিন্তু লোকাল বিজনেসম্যানদের অনেক আপার হ্যান্ড থাকে। তো অনেক ইম্পর্টেন্ট অ্যাডভাইস ছিল এটা। তো স্যার, আমাদের জানা আছে আপনার সোশ্যাল ইনিশিয়েটিভ অনেক ইনভলভ থাকে। তো আপনার বিজনেস, সোশ্যাল রেসপন্সিবিলিটি আর আপনার ফ্যামিলিও আছে, সবকিছু কিভাবে ব্যালেন্স করেন? সেটা একটু ডিফিকাল্ট কাজ ডেফিনেটলি। বাট বিজনেস আমরা কার জন্য করি? বিজনেস আমি কতটা খেতে পারবো? আমি 2 বেলার জায়গায় 3 বেলা খেতে পারবো, কিন্তু 5 বেলা তো খেতে পারবো না। 2টো রুটির জায়গায় 3টে রুটি খেতে পারবো, 2 হাত ভাতের জায়গায় 4 হাতা ভাত খেতে পারবো, তার বেশি খেতে পারবো না। তো আমি কাজটা কিসের জন্য করছি? আমি নিজের যে সমাজ থেকে আজকে আমি দাঁড়িয়েছি, যে সমাজ আমাকে জায়গা দিয়েছে, যে সমাজের মাটিতে বসে আমি আজকে কথা বলছি, এই সমাজকে যদি আমি কিছুটা ফিরিয়ে না দেই, তবে আমি আমার জীবনে যে সুযোগ পেয়েছি সেটাকে আমি স্বীকৃতি দিচ্ছি না। এবং প্রত্যেকটা বিজনেসের আজকে যারা একটু বড় টাইপের বিজনেস করে, তাতে সমাজের 100% ইনভলভমেন্ট লাগে। সমাজ যত সময় মানুষকে, বিজনেসকে রেকগনাইজ না করে, তো বিজনেসের কোনো জায়গা থাকে না। আমারও তো ছেলে মেয়ে আছে, এরাও তো ঘুরে এই সমাজেই থাকবে। এই সমাজে যদি আমি রেডি না করি, আজকে যদি আমার কাজ বা আমার কোনো কন্ট্রিবিউশন না থাকে এই সমাজে, তবে আমার ছেলেমেয়েরা এই সমাজে যখন দাঁড়াবে, তখন নিশ্চয়ই প্রশ্ন করবে যে বাবা, তুমি খালি টাকা রোজগার করেছো, শিলচরের উন্নতির জন্য তুমি কি করেছো? সেই জবাবটা তো আমাকেই দিতে হবে, বা আমাকে না, আমার মতো যারা অন্য বিজনেসম্যান আছে সবাইকে দিতে হবে, যে শিলচরে তুমি টাকা রোজগার করেছো, কিন্তু শিলচরের উন্নতির জন্য তুমি কি করেছো? সেটাই আমি মনে করি যে এই জবাবটাই আমার ছেলে মেয়ে থেকে দেওয়ার থেকে আগে আমি নিজে আমার কিছু করার দরকার। এখানে আমার ছেলে মেয়ে নয়, খালি এই শিলচরের অন্য ছেলে মেয়েদেরও যেন কিছু না কিছু সুযোগ সুবিধা আমরা করে দিতে পারি। তার জন্য আমি খালি সামাজিক কাজে না, এখন কিছু পলিটিক্যাল কাজেও আমার ইনভলভমেন্ট, এবং আগামীতে 26-এর ইলেকশনে আমি প্রত্যাশী একজন। এই চিন্তাধারায় নিয়ে যে সমাজের জন্য কোনো না কোনো ভাবে যদি আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি। আজকে ইউথের জন্য আপনি কি একটা অ্যাডভাইস দিতে চাবেন? ইউথের জন্য আমার সবচেয়ে বড় অ্যাডভাইস এটা থাকবে যে পরিস্থিতি কি সেটা আমার কন্ট্রোলে থাকে না সবসময়। কোভিড কোন সময় হলো, ফ্লাড কোন সময় হলো, বা একটা বন্ধ হয়ে গেল, বা একটা বৃষ্টি চলে আসলো, বা আমার বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেল, এটা পরিস্থিতি। সব পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমার নিয়ন্ত্রণে একটা জিনিস থাকে, সেটা হলো ওই পরিস্থিতিতে আমি কিভাবে রিঅ্যাক্ট করব। রিঅ্যাকশনটা কিন্তু আমার।
আমি যদি একটু ভেবেচিন্তে রিয়েক্ট করি, আমি যদি একটু ভেবেচিন্তে আমার রিয়েকশনটা ভালো পজিটিভলি করতে পারি, তবে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। রাস্তায় একটা প্রবলেম আছে, সেখানে আমি রাগ না করে, হাত গুটিয়ে মারপিট না করে, সেখানে যদি আমি জিনিসটাকে অন্যভাবে মিটমাট করে দিতে পারি, সেটাও কিন্তু একটা আমার রিয়েকশন। আমার বাড়িতে একটা বড় প্রবলেম এসছে, কেউ অসুস্থ হয়ে গেছে, আমি মন খারাপ করে ঘরে না বসে আমি ডাক্তারের কাছে দৌড়ে গিয়ে হেল্প করাটা, সেটাও আমার একটা কাজ। আমার সমাজের মধ্যে কেউ, আমার পাড়ার মধ্যে কেউ প্রবলেমে পড়েছে, ওকে হেল্প করার জন্য আমি আরো 10 জনকে নিয়ে গিয়ে ভাই 10 টাকা করে যদি 50 টাকা উঠিয়ে দিতে পারি, সেটাও কিন্তু একটা কাজ। একটা হলো আমি দেখলাম, চোখ বদ্ধ করলাম, আর একটা হলে আমি দেখলাম সেটার জন্য আমি কি করতে পারি। আমি মানুষ হিসাবে যেখানেই আমি থাকি, আমার কিন্তু কিছু দায়িত্ব রয়ে গেছে। তো সেই দায়িত্বটাকে নিভাবার জন্য যে স্টেপ, সেটা কিন্তু আমার রিয়েকশন। সেটা পরিস্থিতির সঙ্গে সম্পর্ক নেই। পরিস্থিতি সবসময় একরকম হবে, সেটা কোনোদিনও হতে পারে না। অনুকূল পরিস্থিতিও থাকতে পারে, আবার উল্টোটাও থাকতে পারে। তো পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমার রিয়েকশনটা যেন এরকম হয়, এটা ওই পরিস্থিতিতে বেস্ট রিয়েকশন। সেটা আমি মনে করি ছেলেমেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্লাস ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ দুটোকে আমরা ইম্পর্টেন্স দিতে হবে। ফিজিক্যাল হেলথের জন্য খুব দরকার, কারণ সুস্থ না থাকলে ভালো কাজ করা সম্ভব না। সুস্থ থাকতে গেলে একটা সুস্থ লাইফ লিড করতে হবে, এক্সারসাইজ করতে হবে, জিমে যেতে হবে, খেলাধুলা করতে হবে। আর মেন্টালি যদি আমি স্ট্রং হতে হয়, তবে আমাকে তার জন্য কিছু পরিশ্রম করতে হবে। তার জন্য মেডিটেশন করতে হবে, বা নিজেকে প্রিপেয়ার করতে হবে, ভালো বই পড়তে হবে, ভালো অ্যাটমসফিয়ার, বন্ধু বান্ধবে ভালো হতে হবে। বন্ধু বান্ধব যদি নেগেটিভ থাকে, আর যদি বন্ধু বলে যে ভাই বাদ দিয়ে আর টিপুলে দিয়ে টিকা করতে, চল আমরা যাই গিয়া কোনো গিয়ে আড্ডা মারি, তো ওইটাকেও আমাকে ওয়াইজলি চুজ করতে হবে। আড্ডাটাও ইম্পর্টেন্ট, ডেফিনেটলি আড্ডারও টাইম থাকার দরকার, কিন্তু টাইমকে ওয়াইজলি চুজ করা স্টুডেন্টের জন্য, ইউথদের জন্য আমি মনে করি একটা অনেক বড় কাজ। আর বন্ধু বান্ধব ডিটারমিন করে আমার লাইফের অনেক কিছু। আমার বন্ধু যেন আমি খুব ওয়াইজলি চুজ করি। একটা ভালো বন্ধু আমাকে একটা খুব ভালো রাস্তায় নিয়ে যেতে পারে, আর একটা খারাপ বন্ধু আমাকে কিন্তু আমার অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও কিন্তু আমাকে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। এই জায়গায় আমি মনে করি যে লাইফের মধ্যে বন্ধু চুজ করাটা খুব ইম্পর্টেন্ট। আপনার জন্য সাকসেসের মানে কি? আমার জন্য সাকসেসের মানে এটা যে আমি যেদিন এই পৃথিবী থেকে চলে যাব, সেদিন যেন মানুষ এটা ফিল করে যে যে কাজের জন্য ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই কাজটা আমি সম্পূর্ণ করে গেছি। আমার জন্য সেটাই সাকসেস। যে কাজ প্রত্যেকটা মানুষের ভগবান কোনো না কোনো কারণে পৃথিবীতে পাঠান, আমাকে যে কারণে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা যেন আমি সম্পূর্ণ করে যেতে পারি, এবং মানুষের জন্য কিছু পজিটিভ চেঞ্জ যেন আমি এনে দিতে পারি, সেটাই আমার জন্য সাকসেস। আমার জন্য এটা সাকসেস না যে আমার কাছে কত টাকা আছে, আমি কোন গাড়ি চড়ি, কোন কাপড় পরি, দ্যাট ইজ নট মাই সাকসেস। আমার এটাই সাকসেস যে সমাজের জন্য আমি কি কন্ট্রিবিউট করেছি, এবং যেদিন আমি থাকবো না পৃথিবীতে, মানুষ সেটাকে যেন মেজারমেন্ট করে, বিবেক পোদ্দারকে অন্য কিছু দিনের জন্য মেজারমেন্ট না করে। আজকে লাস্ট কোশ্চেন হবে, আপনার ফিউচার প্ল্যানস কি? আমার ফিউচার প্ল্যানস, আমি বিজেপির শিলচরের টিকেটের দাবিদার। যদি টিকিট পাই তবে এমএলএ হয়ে শিলচরের জন্য কাজ করার, পার্টির হাতে, পার্টি যে ডিসিশন নেবে সেটাই আমাদের ডিসিশন। কারণ বিজেপিতে আমরা এটা মনে করি নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। তো এই জায়গার মধ্যে আমি যেখানে ফিট করব, সেখানে নিশ্চয়ই পার্টি আমাকে যোগ্য জায়গা দেবে, এবং ওই যোগ্য জায়গা পেলে আমি আমার প্রচেষ্টা যে কাজ করা সেটা চালাবো। থ্যাংক ইউ স্যার, আজকের ডিসকাশন থেকে আমরা অনেক ভ্যালুয়েবল ইনসাইটস পেলাম। আর আপনার গাইডেন্স আর এক্সপিরিয়েন্স আমাদের ইউথ প্রবাবলি অনেক ইন্সপায়ার্ড হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।